গল্পের শুরুতে দেখা যায় দেবদত্ত ও রূপমতিরা সকলে মিলে তো গনগনে রাজ্যে চলে গেছে। দেবদত্ত তো সকলকে বলছে, তোমরা কথা বলছো না কেন, তোমরা কথা বলো। কেউ তো কোনো কথাই বলতে পারছে না, কারণ সবাই তো বরফে পরিণত হয়ে গেছে। দেবদত্ত তো পুরো পাগলের মতন করছে, বলছে কেউ তো কোনো কথাই বলছে না, আমি কি করে ওদেরকে উদ্ধার করব, কি করে। ঠিক তখনই দেখা যায় একজন মানুষ পাথরে পরিণত হয়েছিল, সে হঠাৎ করে ভেঙে চুরমার হয়ে গেল। রূপমতি তো সেটা দেখে পুরো চমকে যায়। রূপমতি বলছে, এটা কি করে হলো, আমাদের চোখের সামনে একটা মানুষ পুরো ধ্বংস হয়ে গেল। অরু তখন বলছে যে সমস্ত রাজ্য বরফে ঢেকে গেছে, কোথাও কোনো প্রাণীর নিঃশ্বাসের স্পন্দনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এইভাবেই কি তাহলে তিলে তিলে মানুষগুলো শেষ হয়ে যাবে? রূপমতি তো তখন চিৎকার করে বলছে, না না, এটা কিছুতেই হতে পারে না, এই নির্দোষ মানুষগুলোর কিছুতেই কিছু হতে পারে না। আমাদের শিগগিরই কিছু করতে হবে ব্যতকুমার, না হলে যত সময় যাবে এক এক করে সমস্ত মানুষগুলো মারা যাবে। এরপর রূপমতি আর দেবদত্ত দেখতে পায় একের পর এক মানুষ ভস্ম হয়ে যাচ্ছে। দেবদত্ত তখন বলছে, না, এটা কিছুতেই হতে পারে না। রূপমতি তখন দেবদত্তকে বলছে যে এই রাজ্যের আসল উপাদানটা এবার ব্যবহার করো ব্যতকুমার, তাহলেই হয়তো সমস্ত কিছু রক্ষা পাবে। রূপমতি এবার দেখা যাচ্ছে নিজের হাতে সেই অগ্নি উপাদানটা নিয়ে আসে। বিরাজ তখন রূপমতিকে বলছে যে কিন্তু দেবদত্ত এই সূর্যমুখী ফুলটা কি করে ব্যবহার করবে। রূপমতি তখন বলছে, ও এই রাজ্যের রাজা, ও নিশ্চয়ই এটা ব্যবহার করতে পারবে। রূপমতি এরপর দেবদত্তের হাতে ওই অগ্নি উপাদানটা তুলে দেয়, মানে সূর্যমুখী ফুলটা। দেবদত্ত এরপর সূর্যমুখী ফুলটাকে মাটিতে রেখে স্পর্শ করে, কিন্তু কিছুই হয় না। রূপমতিকে বলছে যে এই ফুলটাকে তো আমি স্পর্শ করেও কিছুই হচ্ছে না। রূপমতি তো তখন চিন্তায় পড়ে গেছে, বলছে যে তাহলে কি অগ্নি উপাদান ব্যবহার করার অন্য কোনো উপায় আছে, কিন্তু সেটা এখন জানা যাবে কি করে। দেবদত্ত তখন বলছে, আমরা প্রাসাদে গিয়ে জানতে পারবো, চলো আমরা প্রাসাদে গিয়ে দেখি যদি কোনো উপায় পাওয়া যায়। রূপমতিরা তো এবার প্রাসাদের ভেতরে ঢুকে গেছে, গিয়ে দেখতে পাচ্ছে যে বন্যিও বরফ হয়ে জমে আছে। রূপমতি দেবদত্তকে বলছে, ব্যতকুমার দেখো বন্যির কি অবস্থা, তার মানে প্রাসাদের সেনাপতি আর ওনার স্ত্রীও তো জমে পুরো বরফ হয়ে গেছে। তাহলে এখন আমরা কার থেকে উত্তরটা পাবো? রূপমতির মাথায় তখন সুখ আর শাড়ির কথা মনে আসে, বলছে একটা উপায় আছে, মায়াকাননে সুখ আর শাড়ি ওরা আমাকে সব সময় সাহায্য করেছে, ওরা নিশ্চয়ই কোনো না কোনো উপায় আমাকে বলবেই। গগনরাজ আমাকে সুখ আর শাড়ির কাছে নিয়ে যেতে পারবে। এই বলেই গগনরাজ গগনরাজ করে চিল্লে চিল্লে রূপমতি বেরিয়ে পড়ে। এরপর দেখা যাচ্ছে রূপমতি তো গগনরাজের পিঠে করে সুখ আর শাড়ি যেখানে থাকে সেই জায়গায় চলে এসেছে। কিন্তু রূপমতি সেখানেও এসে দেখছে যে চারিদিকের পাখি পশু সকলে তো জমে বরফে পরিণত হয়েছে। রূপমতি তখন সেই সমস্ত কিছু দেখে মনে মনে বলছে, হায় হায়, এখানেও তো দেখছি সমস্ত কিছু জমে বরফে পরিণত হয়েছে, এখানে সমস্ত পাখিরাও তো জমে বরফে পরিণত হয়ে গেছে, তাহলে এখানে আমি সুখ শাড়িকে পাবো কোথা থেকে? দেবদত্ত তো রূপমতিকে বলছে, এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না রাজকন্যা, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সুখ শাড়িকে খুঁজে বের করতেই হবে। রূপমতিরা তো এবার সুখ আর শাড়িকে খুঁজতে শুরু করে। রূপমতি দেখতে পায় গাছের ডালে দুটো পাখি বেশ সুন্দর বসে আছে, কিন্তু তাও আবার বরফে পরিণত হয়ে। রূপমতি তখন মনে মনে ভাবছে যে এরাই কি তাহলে সুখ আর শাড়ি? সুখ আর শাড়ি তো সবসময় জোড়ায় জোড়ায় থাকে, তার মানে সুখ শাড়ি হওয়ার সম্ভাবনাটাই বেশি। কিন্তু ওরা এইভাবে জমে আছে, ওদের সঙ্গে আমি কথা বলবোটাই বা কি করে? রূপমতির মাথায় এবার একটা বুদ্ধি আসে, ও দেবদত্তকে বলছে, আমাদের যেভাবে হোক এখানে একটা অগ্নি সৃষ্টি করতেই হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। দেবদত্ত তখন রূপমতিকে বলছে, কিন্তু এই গনগনে রাজ্যে কি করে আমি আগুন সৃষ্টি করব? এখানে এক সময় লাভা বইতো, আর এখন এখানে চারিদিকে শুধু বরফ। ওই জটিলা এসে পুরো গোটা রাজ্যটাকে ধ্বংস করে দিল, আর আমি রাজা হয়ে আমার প্রজাদের আমি কিচ্ছু করতে পারলাম না। রূপমতি এরপর নিজের তরোয়ালের দিকে তাকায়, বলছে, এই তরোয়ালটা গনগনে রাজ্যের বিশেষ লাভা দিয়ে তৈরি, দেখি আমি যা ভাবছি সেটা কাজে লাগে কি না। আর রূপমতি করেছেটা কি, তাড়াতাড়ি করে ওই তরোয়ালটা নিয়েই দেবদত্তকে আক্রমণ করতে ছুটে যায় রূপমতি। দেবদত্ত তো এবার নিজেকে বাঁচানোর জন্য নিজের তরোয়ালটা নিয়ে রূপমতির তরোয়ালের সঙ্গে জোরে আঘাত করে। সঙ্গে সঙ্গে দেখা যায় দুই তরোয়ালের আঘাতে আগুনের সৃষ্টি হয়। উরু আর অভিরাজ তো তখন খুব খুশি হয়, বলছে, হয়েছে হয়েছে, আগুন জ্বলেছে। দেবদত্ত তখন বলছে, এই ফুলকির আগুন দিয়ে বরফ গলানো অসম্ভব। রূপমতি তখন বলছে, তার মানে আগুন আরও বাড়াতে হবে। এবার রূপমতি তো দেবদত্তকে বলছে, ব্যতকুমার এবার তরবারি তোলো। এই বলেই রূপমতি দেবদত্তের তরোয়ালে আবারও জোরে আঘাত করে। সঙ্গে সঙ্গে দেখা যায় অনেক আগুনের ফুলকি এসে রূপমতির জামায় আগুন ধরে যায়। দেবদত্ত তো এবার রূপমতির গায়ের আগুনটা নেভাতে যাচ্ছিল, তখনই তো রূপমতি দেবদত্তকে আটকায়। দেবদত্তকে বলছে, না ব্যতকুমার, এখন নিজের নয় গোটা রাজ্যের কথা ভাবো।
নিজের কথা ভাবলে চলবে না। এরপর রূপমতি সুখ আর শাড়ি যেই ডালে বসেছিল সেই ডালে নিজের জামার ওড়নাটা আগুন লাগিয়ে ছুঁড়ে দেয়। এরপর দেখা যাচ্ছে সুখ আর শাড়ির গা থেকে তো আস্তে আস্তে বরফগুলো ছেড়ে যাচ্ছে। সুখ তো এবার আস্তে আস্তে কথা বলছে, বলছে তোমরা বড় দেরি করে ফেলেছো, জানি না সমস্ত কিছু রক্ষা হবে কি না, পারলে তোমরা বাঁচাও আমাদের। রূপমতি তো এবার সুখকে বলছে, সুখ তুমি বলো কি করে অগ্নি উপাদানটাকে জাগ্রত করা যায়। সুখ তখন বলছে, রূপমতি একদিন যেমন তুমি অগ্নি উপাদানের অধিকারে রাজা দেবদত্তের বুকে অস্ত্র বিধিয়ে দিয়েছিলে, আজও ঠিক তেমনিই করতে হবে। দেবদত্তের বুকের অগ্নিচিহ্নই জাগ্রত করবে ওই অগ্নি উপাদান, আর কাজটা তোমাকেই করতে হবে। রূপমতি তো তখন বলছে, না না, আমি এটা কিছুতেই করতে পারবো না। দেবদত্ত তো এবার সমস্ত কথা শুনে নিজের পকেট থেকে একটা তরোয়াল বের করে রূপমতির সামনে ধরেছে, বলছে আর কোনো কিছু ভাববার সময় নেই রাজকন্যা, আমাকে এই অস্ত্র দিয়ে আঘাত করো, আমাকে আঘাত করো রাজকুমারী, আর ভাবলে চলবে না। রূপমতি তো কিছুতেই এই কাজটা করতে চাইছে না। সুখ তখন রূপমতিকে বলছে, কিছু করো রূপমতি, শাড়ির বরফের চিড় ধরছে, এক্ষুনি ও হয়তো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই বলেই সুখ খুব কাঁদছে। দত্ত তো এবার রূপমতির ওপর খুব চেল্লাচ্ছে, বলছে আঘাত করো আমাকে রাজকুমারী। রূপমতি তখন বলছে, আমি আবার কি করে তোমাকে আঘাত করবো ব্যাতকুমার, কেন বারবার আমাকেই বারবার এরকম পরীক্ষা দিতে হচ্ছে, আমি এটা কি করে করব। দেবদত্ত তখন রূপমতিকে বলছে, এই সমস্ত পশু পাখিদের জন্য, সমস্ত প্রজাদের জন্য তোমাকে এই আঘাত করতেই হবে রূপমতি। রূপমতি তো কিছুতেই দেবদত্তকে আঘাত করবে না, ও ঠিক করে নিয়েছে। দেবদত্ত এবার ছুটে গিয়ে রূপমতির হাতে চাকুটা ঢুকিয়ে দিয়ে নিজের বুকে চাকুটা গেড়ে নেয়। রূপমতি তো দেবদত্তের এমন অবস্থা দেখে কান্না শুরু করে দিয়েছে, চিৎকার করছে। দেবদত্তের সেই রক্তের ফোঁটাটা গিয়ে পড়ে সেই অগ্নি উপাদানে। সুখ তখন রূপমতিকে বলছে, এই অগ্নি উপাদান দিয়ে শুধুমাত্র গণগণের রাজ্যকে উদ্ধার করলে হবে না, দেবদত্তকেও রাজধর্ম পালন করতে হবে। যাকে কথা দিয়ে দেবদত্ত ফেলে রেখে চলে গেছিল, তার কথা পূরণ না করলে এ রাজ্যের কোনো না কোনো সর্বনাশ হবেই। যে রাজা নিজের ধর্মচ্যুত হয় সে রাজ্যের রাজা, সে রাজ্য কোনোদিনও বাঁচে না। রূপমতি তখন মনে মনে বলছে, রাজধর্ম পালন করা মানে তো ব্যাতকুমারকে, বন্যিকে বিয়ে করতে হবে, তবেই এই রাজ্য রক্ষা পাবে। রূপমতি দেবদত্তকে বলছে, গগনরাজ তুমি তাড়াতাড়ি এসো, ওই সূর্যমুখী ফুলের পিছন নিতে হবে, ওই সূর্যমুখী ফুল গেছে ওই রাজপ্রাসাদের দিকে। রূপমতিরা তো এবার গগনরাজের পিঠে উঠে পড়েছে। দেবদত্ত মনে মনে বলছে যে এবার আমি কি করব, রাজধর্ম পালন করব নাকি ভালোবাসা, কাকে রক্ষা করব আমি। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় দেবদত্ত কি করবে, রাজধর্ম নাকি রূপমতিকে বেছে নেবে? কমেন্টে অবশ্যই জানাবেন।